প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আজ একটি ভিন্ন রকম ঘটনা নিয়ে এসেছি। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করা যাক। একটি প্রত্যন্ত কিন্তু সমৃদ্ধ গ্রাম। যুক্তরাজ্য আর আমেরিকা থেকে পাঠানো টাকায় এখানকার বাড়িগুলো এক একটা প্রাসাদের মতো। মাটির রাস্তার বদলে পাকা সড়ক, প্রায় প্রতিটি বাড়িতেই দামি গাড়ি। কিন্তু আধুনিকতার এই খোলসের নিচে এখানকার সমাজ আজও আঁকড়ে ধরে আছে বহু পুরনো বিশ্বাস আর সংস্কার। এই গ্রামেরই সবচেয়ে প্রভাবশালী পরিবার তালুকদার বাড়ি। আজ সেই বাড়ির ওপর যেন নেমে এসেছে এক অশুভ ছায়া। পরিবারের কর্তা হাসমত তালুকদার, মাসখানেক আগেও যিনি ছিলেন সুঠাম স্বাস্থ্যের অধিকারী এক তেজস্বী পুরুষ, আজ বিছানায় জীবনমৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীরটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, ত্বক হয়ে গেছে ফ্যাকাশে। সারা রাত তিনি ঘুমাতে পারেন না, ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠেন। তার ভাষ্যমতে কালো আলখাল্লা পরা কেউ একজন তার বুকের ওপর চেপে বসে। গ্রামের সেরা ডাক্তার থেকে শুরু করে শহরের বড় বড় বিশেষজ্ঞ কেউই তার রোগের কোনো কিনারা করতে পারেননি। ঠিক যেদিন থেকে হাসমত তালুকদারের অসুস্থতা শুরু হয়, সেদিন সকালেই বাড়ির বাগানের এক কোণে পাওয়া গিয়েছিল অদ্ভুত এক জিনিস। কাপড় আর খড় দিয়ে বানানো একটা কুৎসিত পুতুল। তার সারা গায়ে ফোটানো ছিল মরিচা ধরা পিন আর আলপিন। এই আবিষ্কারের পর থেকেই তালুকদার বাড়ির অন্দরে ফিসফিসানি শুরু হয়। এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, এটা বান মারা হয়েছে। পরিবারের পুরনো শত্রু বা হিংসুটে কোনো আত্মীয় তালা জাদু করে হাসমত তালুকদারকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ভয় আর কুসংস্কার যখন যুক্তিকে গ্রাস করে, তখন মানুষ অলৌকিকের আশ্রয় খোঁজে। খবর দেওয়া হলো সুনামগঞ্জের বিখ্যাত ওঝা বাতেন শাহকে। বাতেন শাহ তার দলবল নিয়ে এলেন। তিনি বাড়ি দেখেই বলে দিলেন, সর্বনাশ হয়েছে, কঠিন চালান দেওয়া হয়েছে এই বাড়ির ওপরে। যে করছে সে আপনাদের খুব কাছের মানুষ, এই পুতুল হইল তার মাধ্যম। এর চিকিৎসা খুব কঠিন আর ব্যয়বহুল। শুরু হলো বাতেন শাহের ঝাড়ফুঁক আর মহাযজ্ঞ। প্রতিদিন হাজার হাজার টাকার জিনিসপত্র পোড়ানো হয়, অদ্ভুত সব মন্ত্র পাঠ করা হয়। কিন্তু হাসমত তালুকদারের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যেতে থাকে। শুধু তাই নয়, বাড়ির অন্য সদস্যরাও অসুস্থ হতে শুরু করে। কারো তীব্র মাথা যন্ত্রণা, কারো সারাক্ষণ গা বমি ভাব। পুরো বাড়িটা যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। তালুকদার পরিবারের ছোট ছেলে আরমান ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সে পরিবারের এসব কুসংস্কারে বিশ্বাসী নয়, কিন্তু অসুস্থ বাবা আর পরিবারের চাপে সে অসহায়। বাতেন শাহের উপর তার এক বিন্দুও আস্থা নেই। সে বুঝতে পারছিল এই ভণ্ড ওঝার কেরামতিতে তাদের টাকা নষ্ট হওয়া ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। বাবার শারীরিক অবস্থার অবনতি আর পরিবারের অন্যদের অসুস্থতা দেখে তার মনে দৃঢ় সন্দেহ দানা বাঁধে। জ্বলন্ত লাশ নিয়ে রায়হানদের দলের করা কাজটি সে টিভিতে দেখেছিল। একরাশ দ্বিধা আর এক বুক আশা নিয়ে সে লৌকিক দলের সাথে যোগাযোগ করল। তার পাঠানো তথ্য, ছবি আর বিবরণে রায়হান বুঝতে পারল এবারের রহস্যটা মনস্তত্ত্ব, পারিবারিক ষড়যন্ত্র আর সম্ভবত এক অতি ধূর্ত কোনো অপরাধের এক জটিল মিশ্রণ। অফিসের আবছা আলোয় পুরো দল আরমানের পাঠানো অভিশপ্ত পুতুলের ছবিটা দেখছিল। জিমি শিউরে উঠে বলল, বাপরে, দেখেই তো গা ছমছম করছে, এটা ভুডু ডলের মতো লাগছে। সাইরা বলল, এটাকে এফিজি বলে, কোনো ব্যক্তির প্রতিরূপ বানিয়ে তার ক্ষতি করা। এটা পৃথিবীর প্রায় সব পুরনো সংস্কৃতিতেই প্রচলিত এক ধরনের ব্ল্যাক ম্যাজিক। এর মনস্তাত্ত্বিক প্রভাব মারাত্মক। ভিকটিম যদি বিশ্বাস করে যে তাকে জাদু করা হয়েছে, তাহলে তার শরীর ভয়েই ভেঙে পড়তে পারে। একে নোসেবো এফেক্ট বলে। আনিকা ছবির দিকে তাকিয়েছিল নিবিষ্টভাবে। তার বৈজ্ঞানিক মন পুতুলের কারুকার্যের চেয়ে তার উপাদানগুলো নিয়ে বেশি আগ্রহী ছিল।
সে রায়হানকে বলল, আমার এই পুতুলটা পরীক্ষা করা দরকার, আর সবচেয়ে জরুরি হল হাসমত তালুকদারের রক্তের নমুনা। রায়হান বলল, কাজটা সহজ হবে না। ওই পরিবার এখন কুসংস্কারের সর্বোচ্চ পর্যায়ে আছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আরমান আমাদের সাহায্য করবে। আমরা তার বন্ধু হিসেবে ওই বাড়িতে যাব। আমাদের আসল পরিচয় গোপন থাকবে। তালুকদার বাড়িতে প্রবেশ করার পর দলটি এক দম বন্ধ করা পরিবেশের মুখোমুখি হলো সবাই। বাড়ির বাতাসে বিরাজ করছে ধূপ আর পোড়া জড়িবুটির কটু গন্ধ। ঘরের কোনায় কোনায় রাখা আছে বাতেন সাহার দেওয়া ঐশ্বরিক পানি আর তাবিজ। পরিবারের সবার চোখে ভয় আর পারস্পরিক অবিশ্বাস। আরমানের সাহায্যে তারা বাড়িতে প্রবেশ করলেও সবার সন্দিহান দৃষ্টি তাদের অনুসরণ করছিল। বাতেন শাহ তাদের দেখে তীব্র আপত্তির চোখে তাকালো। এদিকে আনিকার প্রধান লক্ষ্য ছিল রক্তের নমুনা সংগ্রহ, কিন্তু বাতেন শাহ সাফ জানিয়ে দিয়েছে সূচ ফুটিয়ে রক্ত বের করলে জিন আরও ক্ষেপে যাবে এবং রোগীর মৃত্যু ঘটবে। প্রথম 2 দিন আনিকা ব্যর্থ হল। তৃতীয় দিন সে সুযোগ পেল। হাসমত তালুকদার কাশির সময় তার ব্যবহৃত একটি রুমালে লেগে থাকা রক্ত এবং থুতু সে অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করতে সক্ষম হল। সায়রা তখন পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের মধ্যকার সম্পর্ক বোঝার চেষ্টা করছিল। সে জানতে পারল সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে এবং জায়ে জায়ে প্রচণ্ড দ্বন্দ্ব রয়েছে। হাসমত তালুকদারের এক ভাই কাসেম তালুকদার সম্প্রতি একটি জমির মামলায় হেরে গিয়েছিল। সবার প্রথম সন্দেহ ছিল তার দিকেই। এটি ছিল প্রথম এবং সবচেয়ে সহজ রেইড হ্যারিং। কামাল বাড়ির চারপাশটা ঘুরে দেখছিল। তার মনে হলো বাড়ির নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল। যে কেউ চাইলেই বাইরে থেকে এসে বাগানে কিছু পুঁতে রেখে যেতে পারে। কিন্তু তার খটকা লাগলো অন্য জায়গায়। পরিবারের সদস্যরা একে অপরকে যেভাবে পর্যবেক্ষণ করছে তাতে মনে হচ্ছে শত্রু বাইরে নয়, ঘরের ভেতরেই আছে। হোটেলে ফিরে এসে আনিকা তার পোর্টেবল ল্যাবে নমুনা পরীক্ষা শুরু করল। সাধারণ পয়জন প্যানেলে কিছুই ধরা পড়ল না। কোনো পরিচিত ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণও নেই। আনিকা প্রায় হতাশ হয়ে পড়েছিল। এরপর সে সেই অভিশপ্ত পুতুল নিয়ে বসল। পুতুলের গায়ে লেগে থাকা মাটি আর খড় সে মাইক্রোস্কোপের নিচে রাখল। মাটির মধ্যে সে ধূসর রঙের অতি সূক্ষ্ম কিছু ধাতব কণার উপস্থিতি পেল। এছাড়াও পুতুলটিতে এক ধরনের ফুলের পরাগরেণু লেগেছিল, যাই এই এলাকার অন্য কোথাও সে দেখেনি। আনিকার কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে জিমি কাজে লেগে গেল। সে পরাগরেণুটির ছবি ডেটাবেসে মিলিয়ে দেখল। এটি ছিল করবী ফুলের রেণু। করবী একটি বিষাক্ত গাছ, কিন্তু এর বিষের প্রভাব এত ধীরগতির এবং ভয়ঙ্কর হয় না। আসল সূত্রটি ছিল সেই ধূসর ধাতব কণা। আনিকার নির্দেশে জিমি তার পোর্টেবল স্পেকট্রোমিটার দিয়ে কণাগুলো বিশ্লেষণ করল। ফলাফল দেখে জিমি স্তম্ভিত হয়ে গেল। সে উত্তেজিত হয়ে বলল, বস, এটা থ্যালিয়াম। ঘরের ভেতর যেন বোমা ফাটল। থ্যালিয়াম একটি অত্যন্ত বিষাক্ত হেভি মেটাল। একে বিষের রাজা বা দ্য পয়জনার্স পয়জন বলা হয়, কারণ এর কোনো স্বাদ বা গন্ধ নেই এবং এর লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়, যা দেখে মনে হয় স্বাভাবিক অসুস্থতা। স্নায়ুতন্ত্রের ক্ষতি, চুল পড়া, অসহ্য যন্ত্রণা এবং মানসিক বিকার, এর সবগুলো লক্ষণই হাসমত তালুকদারের সাথে মিলে যায়। রায়হান বলল, তার মানে বানমারা বা কালাজাদু পুরোটাই একটা নাটক। আসল ঘটনা হলো পরিকল্পিত স্লো পয়জনিং। পুতুলটা ছিল আমাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা চতুর কৌশল। এখন প্রশ্ন হলো, কে এই নীরব ঘাতক? সায়রা তার সংগৃহীত তথ্যগুলো আবার পর্যালোচনা করতে বসল। পরিবারের কে কি করে, কার সাথে কার সম্পর্ক কেমন, সবকিছু সে একটি ডায়াগ্রামে সাজালো। তার চোখ আটকে গেল একটি চরিত্রের উপর, হাসমত তালুকদারের বিধবা বোন রহিমা। অল্প বয়সে স্বামী হারিয়ে বাপের বাড়িতেই আশ্রয় নিয়েছিল সে। পরিবারের সবাই তাকে দয়ার পাত্রী হিসেবে দেখলেও প্রায়ই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। সে ছিল সবার ফাইফারমাস খাটার জন্য। সায়রা লক্ষ্য করেছিল বাড়ির সবার জন্য প্রতিদিন সকালে এক ধরনের বিশেষ চা বানানোর দায়িত্বটা ছিল রহিমার, আর সে নিজে কখনো সেই চা পান করত না।
আনিকাও যোগ করল, করবি ফুলের যে পরাগরেমু আমি পুতুলটায় পেয়েছি, ওই রকম করবি গাছের ঝাড় আমি বাড়ির পেছন দিকে রহিমার ঘরের জানালার ঠিক নিচেই দেখেছি। সব সূত্র একটা দিকেই ইঙ্গিত করছিল, কিন্তু কোনো অকাট্য প্রমাণ ছাড়া তাকে দোষী সাব্যস্ত করা অসম্ভব। রায়হান আরমানের সাথে কথা বলে তাদের চূড়ান্ত পরিকল্পনা সাজালো। আরমানের সাহায্যে জিমি দুটি অতি ক্ষুদ্র স্পাই ক্যামেরা বাড়ির রান্নাঘরে এবং রহিমার ঘরের এক কোণায় স্থাপন করল। ক্যামেরাগুলো এতটাই ছোট ছিল যে সাধারণ চোখে সেগুলোকে শনাক্ত করা প্রায় অসম্ভব। পরদিন সকালে যখন বাড়ির সবাই ভোরের আলো ফোটার অপেক্ষায়, তখন জিমি তার ল্যাপটপের স্ক্রিনে লাইভ ফুটেজ দেখছিল। রান্নাঘরে ঢুকল রহিমা। তার ভাবভঙ্গি ছিল শান্ত ও স্বাভাবিক। সে প্রতিদিনের মতোই বিশেষ চা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। এরপর সে তার শাড়ির আঁচলের ভেতর থেকে ছোট্ট একটি কৌটা বের করল। আশেপাশে কেউ নেই নিশ্চিত হয়ে সে সেই কৌটা থেকে সামান্য একটু ধূসর পাউডার চায়ের পাত্রে মিশিয়ে দিল। দৃশ্যটি ভিডিওতে রেকর্ড হয়ে গেল। নীরব ঘাতকের পরিচয় তখন আর গোপন নেই। সেই দিনই বিকেলে যখন বাতেন শাহ তার ভণ্ডামির চূড়ান্ত পর্ব শুরু করার প্রস্তুতি নিচ্ছিল, রায়হান তাকে থামিয়ে দিল। সে হাসমত তালুকদারের ঘরে পুরো পরিবারকে একত্রিত হতে বলল। প্রথমে সবাই আপত্তি করলেও আরমানের অনুরোধে তারা রাজি হল। রায়হান ঘরের বড় টিভি স্ক্রিনে জিমির রেকর্ড করা ভিডিওটি প্লে করল। ঘরের ভেতর পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। সবাই দেখল তাদের সেই অসহায় দয়ার পাত্রী রহিমা কিভাবে বছরের পর বছর ধরে তাদের চায়ের সাথে বিষ মিশিয়ে আসছে। ভিডিও শেষ হতেই রহিমা কান্নায় ভেঙে পড়ল। তার বহু বছরের চাপা ক্ষোভ, অপমান আর বঞ্চনার কথা বেরিয়ে এলো। অল্প বয়সে বিধবা হওয়ার পর এই বাড়িতে তার কোনো সম্মান ছিল না। তাকে বোঝা হিসেবে দেখা হতো। সম্পত্তির কোনো অংশ তাকে দেওয়া হয়নি। এই অবহেলা আর অপমানই তাকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর মানুষে পরিণত করেছে। সে ইন্টারনেট ঘেঁটে থেলিয়ামের কথা জানতে পারে, যা ইঁদুর মারার বিষ হিসেবে কিছু দোকানে পাওয়া যায়। সেখান থেকেই সে অল্প অল্প করে বিষ সংগ্রহ করে এই ভয়ঙ্কর ছক এঁটেছিল। বান মারা আর পুতুলের নাটকটি ছিল তার মূল পরিকল্পনা ঢাকার একটি চতুর কৌশল, যাতে পরিবারের কুসংস্কারাচ্ছন্ন মন কোনো দিনও তাকে সন্দেহ না করে। বাতেন শাহ এই সুযোগে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দরজায় পাহারারত কামাল তাকে ধরে ফেলল। রহিমা এবং ভণ্ড প্রতারক বাতেন শাহকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তালুকদার পরিবারের অসুস্থ সদস্যদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। থেলিয়ান পয়জনিংয়ের নির্দিষ্ট চিকিৎসা স্যালেশন থেরাপি শুরু হওয়ায় তারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। লৌকিক দল যখন ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আরমান তাদের কাছে এলো। তার চোখে ছিল কৃতজ্ঞতা আর লজ্জা। সে বলল, আপনারা শুধু আমার বাবাকে বা পরিবারকে বাঁচাননি, আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা বাইরের শত্রুকে খুঁজছিলাম, কিন্তু আসল শত্রু তো আমরা নিজেরাই আমাদের ভেতরে তৈরি করেছিলাম। সায়রা শান্তভাবে বলল, অনেক সময় সবচেয়ে বড় অভিশাপ কোনো জাদুটোনা নয়, বরং মানুষের মধ্যকার সম্পর্ক। ঘৃণা, অবহেলা আর বঞ্চনা হলো সবচেয়ে শক্তিশালী বিষ। গাড়িতে বসে জিমি বলল, ভাবা যায় একটা পরিবারে এত ঘৃণা জমেছিল। ড্রাইভ করতে করতে রায়হান বলল, প্রতিটি অলৌকিক ঘটনার পেছনেই একটা লৌকিক কারণ থাকে জিমি, আর সেই কারণটা প্রায়শই আমাদের মানবিক দুর্বলতাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। আমাদের কাজ শুধু সেই কারণটা খুঁজে বের করা। সিলেটের সবুজ প্রান্তর পেছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে চলল। তারা জানত কুসংস্কারের অন্ধকার দূর করার এই লড়াইটা দীর্ঘ, কিন্তু প্রতিটি নতুন রহস্য সমাধানের সাথে সাথে তারা কিছু মানুষকে অন্তত যুক্তির আলোয় ফিরিয়ে আনতে পারছে, এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।